দারুণ এক সেমিফাইনাল মহরণ দেখলো ফুটবল বিশ্ব। দুই ইউরোপিয়ান জায়ান্টের লড়াইটা আপনি কেমন দেখলেন এবং কিভাবে ফ্রান্সকে থামালো স্পেন? রাজা, আমার কাছে বেশ কয়েকটা পয়েন্ট মনে হয়েছে যে স্পেন যে জায়গাতে ফ্রান্সের উপর ডমিনেট করেছে, কিন্তু আমাদের শোতে একটা ফরম্যাট আছে, আমরা ম্যাচের স্ট্যাটিস্টিক্সটা শুরুতে দেখাই, তারপরে আমি আসলে পয়েন্টগুলো আমার মতো করে ব্যাখ্যা করার চেষ্টা করব। একটু ম্যাচের স্ট্যাট যদি আমরা দর্শকদের দেখাই, বল পজিশন, আক্রমণের সংখ্যা, কে কোথায় এগিয়ে পিছিয়ে ছিল, সেটা দেখলে দর্শকরা অনেকটা আইডিয়া পাবে যে ম্যাচের নিয়ন্ত্রণটা কার হাতে। আমরা একটু স্ট্যাটিস্টিক্স দেখাবো। বল পজিশনে দুই দলে প্রায় সমানে ছিল, যদিও স্পেনের ডমিনেশনটা ফার্স্ট হাফে বেশি ছিল, কিন্তু পরের দিকে তারা যখন দুই গোল কনসিড করার পর তারা কিছুটা কনসিডার করেছে বল পজিশনটা, স্যাক্রিফাইস করেছে। সেই জায়গা থেকে তারা 51% বল পজিশনে ছিল স্পেন, এবং ফ্রান্স 49%। টোটাল শট দুই দলেরই সমান, 10টি করে। তবে বিগ চান্স কিন্তু একটা জিনিস খেয়াল করুন, ফ্রান্স একটাও ক্রিয়েট করতে পারেনি। স্পেন বিগ চান্স ক্রিয়েট করেছিল 3টি। পাসের ক্ষেত্রেও স্পেন কিছুটা এগিয়ে, 502 এবং 472টা ফ্রান্সের। নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে আসলে স্ট্যাটিস্টিক্স বলে দুই দলের লড়াইটা বেশ ভালোই হয়েছে, খুব বেশি বড় ব্যবধান করার সুযোগ নেই। তবে যেমনটা আমি দেখিয়েছিলাম যে ফ্রান্সকে সেই ধরনের বড় কোনো চান্স ক্রিয়েট করার সুযোগে দেয়নি। এখন মূল বিষয়টা হলো এইখানে ফ্রান্স কিভাবে আটকে গেল। ফ্রান্সকে তো টুর্নামেন্টের সবচেয়ে বড় ফেভারিট হিসেবে ধরা হচ্ছিল। আমার কাছে 3 থেকে 4টি পয়েন্ট মনে হয়েছে। পুরো ফ্রান্স দলটা কিন্তু আক্রমণের উপরেই তৈরি, এবং ফ্রান্সের একটা দুর্বলতা ছিল লেফট সাইডটা। সেই লেফট সাইডে ফ্রান্সের দুর্বলতার নাম ছিল তাদের লুকাস দিনে যেই তাদের লেফট ব্যাকটা আছে, তিনি বিশ্বকাপের শুরুতে আমি যদি বলি, তারা কিন্তু প্রথমে থিও হার্নান্দেসকে খেলিয়েছিলেন, তারপর থেকে দিনেকে খেলাতে শুরু করেছেন। দিনে ডিফেন্সিভলি ভালো, কিন্তু তিনি কিছুটা স্লো, মন্থর গতির, এবং ইয়ামাল পক্ষান্তরে স্পেনের সবচেয়ে দ্রুত গতির ফুটবলার। এবং এই পেনাল্টিটা কিভাবে হয়েছে সেটা তো সবাই দেখেছেন, যারা খেলাটা দেখেননি। দিনে আসলে খেয়ালই করেনি যে পুরোপুরি কত দ্রুত আসলে ইয়ামাল ঢুকে গেছেন, এবং আমার কাছে মনে হচ্ছে ইয়ামাল পেনাল্টিটা যতটা না হয়েছে তিনি আদায় করে নিয়েছেন। তিনি চেয়েছেন যে তিনি ফাউলের শিকার হন এবং যেন একটা পেনাল্টি হয়ে যায়। তো সেটা একটা ফ্যাক্টর ছিল। তাদের দুর্বলতা লেফট সাইডে আক্রমণ করেছে আসলে স্পেন, এবং সেই জায়গাটা থেকে তারা সাকসেস পেয়েছে। প্রথম গোলটা তো সেই জায়গায় এসেছে। এবার আরেকটি পয়েন্ট আসি, আমি একটু পরের ছবিটা দেখাবো দর্শকদের, যে ফ্রান্সের এই আক্রমণ ভাগের বা ফ্রান্সের এই সাফল্যের বিশ্বকাপ যাত্রার ইঞ্জিন বলতে হবে যে মাইকেল ওলিসে। তিনি কিন্তু মূলত রাইট উইঙ্গার হিসেবে খেলে থাকেন ক্লাবে, বা তিনি জাতীয় দলে তাই খেলেন, কিন্তু তাদের যেহেতু ডেম্বেলে আছে রাইট সাইডে খেলা, এর জন্য তিনি এবার একটা হাইব্রিড নাম্বার 10 রোলে খেলছেন। এখন তার অ্যাটাকিং মুড নিয়ে তো কোনো সংশয় নেই, তিনি ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট, কিন্তু তার ডিফেন্সিভ যেই কোয়ালিটি সেটা তো ততটা ভালো না, যেহেতু তিনি ডিফেন্ডার নন। এখন তার লড়াইটা হচ্ছে বিশ্বের সেরা মিডফিল্ডারদের সঙ্গে। আপনি যদি দেখেন আমার পেছনে রদ্রি তো ওয়ার্ল্ডের বেস্ট মিডফিল্ডারও রদ্রির সঙ্গে পেরে ওঠে না। এখন রদ্রির সঙ্গে তার যখন ডুয়েল হবে, বা আপনি যদি অন্য যারা আছে, ফেবিয়ান রুইজ আছেন, সেখানে তিনি খাবেন, তিনি পারবেন না, সেটাই স্বাভাবিক, এবং এটা স্পেনের জন্য একটা অ্যাডভান্টেজ হয়েছে। আমার কাছে মনে হয় যে ফ্রান্সকে আরও স্পেশালিস্ট মিডফিল্ড প্লেয়ার নিয়ে তারা মাত্র 2জন খেলিয়েছে, র্যাবিও এবং শুয়ামিনিকে, আরও অন্তত একজন স্পেশালিস্ট মিডফিল্ডার থাকা উচিত ছিল, এবং স্পেন খুব সহজেই ফ্রান্সের সাথে মিডফিল্ডের এই ব্যাটেলটাতে জিতে গেছে। আরেকটা জিনিস, উইলিয়াম সালাইভার ইনজুরিটা ফ্রান্সকে ভুগিয়েছে। সালিবা আসলে তিনি ম্যাচে নিজে থেকেই, কারোর সঙ্গে সংঘর্ষ হয়নি, তার টান খেয়ে যায় এবং তিনি নিজে থেকেই সাবস্টিটিউট হয়ে যান। এবং সেই সাথে স্পেন খুব ডিসিপ্লিন ডিফেন্স করেছে। ডিফেন্স তারা অসাধারণ ফেন্সি কিছু করেনি, দরজার ট্যাকেল করেনি, কিন্তু তারা একটা লাইন মেনটেন করেছে এবং বারবার এমবাপ্পেদের অফসাইডের ফাঁদে ফেলেছে, এবং কুকুরে এবং পেদ্রোপোরোর পারফরমেন্স ডিফেন্সিভলি অসাধারণ ছিল। তো রেজা, আমার কাছে এটাই ছিল যে আমার কাছে মনে হচ্ছে যে ফ্রান্সের এই দুর্বলতাগুলো স্পেন বেশ ভালোভাবে কাজে লাগিয়েছে।